দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ দেশ, ক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি। একই রাতে সারা দেশে আওয়ামী লীগ কার্যালয় ও দলীয় নেতাদের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসেই জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে জাতি। উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ দেশে শিরোনাম আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি উপস্থিত আছেন। আমরা একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি, এবং আমার সঙ্গে কিছুক্ষণ মধ্যে যুক্ত হবেন আজিজুল বারী হেলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি। আমি প্রথমে সরোয়ার তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে শুরু করতে চাচ্ছি আলোচনা। আমি গতকাল রাতে বোলডোজার মার্চ ফর ৩২ নম্বর আমরা দেখলাম এবং সারা দেশে লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ কার্যালয়ে স্বৈরাচার আমলের যেসব মন্ত্রীরা ছিলেন তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, খুলনাতে শেখ পরিবারের যে বাড়ি সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনা যে বাসভবন সুধা সদন সেখানে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। হঠাৎ আসলে এমন বিক্ষুব্ধ হয়ে উঠলো কেন জনতা? আপনার কাছে কি মনে হয়? যারা এই দেশ সন্ধ্যা দেখছেন এবং দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এই ঘটনাটা হচ্ছে একটা প্রতিক্রিয়া। কিসের প্রতিক্রিয়া? প্রতিক্রিয়াটা যৌক্তিক কি অযৌক্তিক, ভালো কি মন্দ, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। কিন্তু এটা কিসের প্রতিক্রিয়া? প্রতিক্রিয়াটা হচ্ছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরাও সবাই জানি যে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পেজ থেকে ইন্ডিয়া এবং তাকে ইন্ডিয়া এই সুযোগ করে দিচ্ছে যে তিনি বক্তৃতা দিচ্ছেন, এসে ভাষণ দিচ্ছেন, এবং সেই ভাষণে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার কৃতকর্মের জন্য তার কোনো ধরনের অনুশোচনা নাই, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না, কিংবা তিনি এটাও বলছেন না যে আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা দেশবাসীর কাছে আমি বিচার চাই বা বিচার দেবো, কিছু একটা তিনি বলবেন। সেটা না বলে তিনি সেই পুরনো, তিনি প্রধানমন্ত্রী থাকতে যেভাবে কথা বলতেন, আমার কি দোষ, আমি কি করেছি, আমি জনগণের জন্য এই করেছি সেই করেছি, এরকম এই কথাগুলো বলাতে, এবং যেহেতু তিনি গণহত্যাকে অবজ্ঞা করেছেন, জুলাইয়ের অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন, ফলে একটা সঙ্গত ক্ষোভ তৈরি হয়েছে। এখন সেই ক্ষোভের কারণে এই ধরনের ভ্যান্ডালিজম আমরা দেখতে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের ভ্যান্ডালিজমের পক্ষে না, কারণ এটার কারণে বৈশ্বিক পর্যায়ে আমাদের ইমেজ খুব একটা ভালো হচ্ছে না, এবং আমরা বৈশ্বিক যত মিডিয়া আছে সেখানে এই ঘটনাটা একটা মানে নেতিবাচক ঘটনা হিসেবে হাজির করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের কর্মসূচি করেছেন, আমি গতকালকে রাতেও বলেছি যে আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ দলটাকে আমাদেরকে বুঝতে হবে, আওয়ামী লীগ একটা মানে আওয়ামী লীগের সাইকোলজিটা বুঝতে হবে যে এটা এই ধরনের দল একটা ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করে ঘুরপাক খায় এবং সবসময় নিজেকে ভিকটিম দেখাতে চায়, মানে তার সাথে ইতিহাসে খুব অন্যায় হয়েছে সবসময়, এবং তার ওই ঐতিহাসিক ক্ষতটা চুলকে চুলকে সে ঘা তৈরি করতে চায়, ঘাটা তরতাজা রাখতে চায়। ফলে আমার কাজ হচ্ছে তাকে এই ঘাটা, সে চায় যে না শুকাক, আমাদের কাজ হচ্ছে এটাকে শুকাতে দিতে হবে, এবং তার মধ্যে থেকে কোনো মানে তাদেরকে ঐক্যবদ্ধতে দেওয়া যাবে না, তাদের মধ্যে ফ্র্যাকশন তৈরি করা হলে আমাদের কাজ, যে তাদের মধ্যে অনুশোচনা সৃষ্টি করা, যে আপনার দলের এরকম একটা গণহত্যা আপনি জড়িত, আপনার দল থেকে বেরিয়ে আসেন। কিন্তু যদি আমাদের কর্মকাণ্ডের মধ্য থেকে এমন কোনো কিছু বের হয় যে সেখানে তারা ফ্র্যাকশন হওয়ার বদলে তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, এবং শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যে তিনি ইতিহাসের অমুক বা তিনি ইতিহাসের তমুক এবং তার সাথে অবমাননা করা হয়েছে, এটা কেন্দ্র করে তারা যদি আবার একজোট হয়ে যায়, তখন সেটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে। ফলে আমরা একটা ক্ষোভ দেখাচ্ছি, যেটা আমি বললাম যে প্রতিক্রিয়া দেখাচ্ছি, কিন্তু সেই প্রতিক্রিয়াটা কিন্তু আমাদের পক্ষে আসছে না। এইটা আমি বিবেচনা করতে বলবো যারা আমি অবশ্যই তাদের সেন্টিমেন্টের প্রতি সহানুভূতিশীল, যে তারা এই জুলাই গণহত্যাকারী যেহেতু এখন দেশে আসছেন না, বিচার হচ্ছেন না, এটা নিয়ে দেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভটা আমরা কোন প্রক্রিয়ায় প্রদর্শন করবো এবং কোন এটা বিচার চাইবো কিনা নাকি এরকম ভাঙচুর করবো, এটা ভাবনার বিষয় আছে। ফলে আমি তাদের প্রতি অনুরোধ করব যে যে কোনো ধরনের আমাদের এখন আমরা যে পর্যায়ে আছি সেটা হচ্ছে দেশ গঠনের পর্যায়ে। এই গাঠনিক পর্যায়ে আমরা তো আসলে পতন ঘটিয়েছি শেখ হাসিনার। বিজয়ী শক্তি আসলে অন্যভাবে আচরণ করে, মানে বিজয়ী শক্তির আচরণের মধ্যে একটা, এখনও আমরা যদি শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতিক্রিয়া হিসেবে থাকি, রিয়াকশন হিসেবে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে বিজয়ী শক্তি, আমরা যে পূর্ণ বিজয়ী শক্তি সেটা প্রকাশিত হয় না। ফলে আমাদের কর্মকাণ্ডের মধ্যে ওইরকম একটা ব্যাপার থাকতে হবে যে আমরা যে এই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি বাংলাদেশের জনগণ, সেটা যেন আমাদের কর্মকাণ্ডের মধ্যে প্রকাশিত হয়, এবং আমাদের কাছে কেউ অনিরাপদ নয়। মানে আমরা মানে দোষী বা অপরাধীর শাস্তি অবশ্যই হবে, বিচার অবশ্যই হবে, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ না, এটা আমাদের দেখাতে হবে। জি,
মানে যেই ঘটনা, এই ঘটনা কি প্রতিশোধ পরায়ণ নাকি অন্য কিছু, আপনার কাছে কি মনে হয়? এটা যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তাই বলা হয়। প্রতিশোধ পরায়ণ না, আওয়ামী লীগ তো এটা বলবেই। আমি তো বললাম যে এটা প্রতিক্রিয়া, ক্ষোভের, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন ক্ষোভের বহিঃপ্রকাশটা সবসময় একই রকম হয় না, কারণ ইন দ্য মিন টাইম গত 6 মাসে অনেক নেতিবাচক ঘটনা দেশের মধ্যে ঘটেছে, মানুষের মধ্যে হতাশা আছে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারেরও অনেক ক্ষেত্রে গাফিলতি আছে, নানা বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, এগুলো নিয়ে মানুষের মধ্যে তো এক ধরনের ক্ষোভ আছে। সেই ক্ষোভের মধ্যেই যখন আবার মানে শেখ হাসিনা এসে বক্তৃতা দিলেন, মানে তার একটা বক্তব্য প্রচারিত হলো আওয়ামী লীগের পেজ থেকে, ছাত্রলীগের পেজ থেকে, এবং ইন্ডিয়া তাকে সেই সুযোগ করে দিচ্ছে, তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভেরই একটা উদ্গীরণ আমরা গতকালকে দেখতে পেয়েছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি যে আমি এই ধরনের ভাঙচুরের পক্ষে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে আসি। গতকাল রাত থেকে আজকে সারাদিন আমরা লক্ষ্য করেছি যে ওবায়দুল কাদেরের নোয়াখালীতে বাড়ি, আওয়ামী লীগের যত মন্ত্রী বা স্বৈরাচারের যত মন্ত্রী এমপি ছিলেন ম্যাক্সিমামেরই আসলে বাড়ি ঘর আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। গতকাল রাতে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে, এইটি উস্কানিমূলক বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার মন্তব্য জানতে চাই, আসলে কেন এমনটা ঘটলো হঠাৎ করে? ধন্যবাদ। একটা আপনার কন্টেম্পোরারি প্রশ্ন। দেখেন যে এভরি সিনার হ্যাজ এ ফিউচার। প্রত্যেক পাপী ব্যক্তির একটা ভবিষ্যৎ থাকে। অ্যান্ড এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট। এক ভালো লোকের অতীত থাকে। তো যারা পাপ করেছে তাদের তো ফিউচার এরকমই হবে। যে মাফিয়া এবং ফ্যাসিবাদের প্রতীকগুলো, প্রতিচিহ্নগুলো 5ই আগস্টের পরেই আপনার নিশ্চিন্ত হওয়ার কথা উচিত ছিল, সেটা হয়তো দেরি করে হলো, তাই না? এখন যেটা বলছেন যে 6 মাস হয়ে গেল, এই 6 মাস পরে কেন এই প্রতিচিহ্ন, কেন এই প্রতিচিহ্ন মুছে ফেলার আয়োজন? দেখেন যে বললাম যে এভরি সিনার হ্যাজ এ ফিউচার। এমন পাপ করেছে সে এখনো ক্রমাগত পাপ করেই যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রে বসে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সে আলোচনা করছে, মিটিং করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। অর্থাৎ আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি যে কথা বলছেন, আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান, আমরা যে ফ্যাসিবাদকে বিদায় দিলাম, সেই ফ্যাসিবাদের পক্ষে আবার বয়ান তৈরি করছে। সুতরাং ন্যাচারালি ছাত্র জনতা উত্তেজিত হবেই, তাই না? এখন এইটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন? যে ও একটা কথা বললো যে এটাকে ভ্যান্ডালিজম বলতে পারেন কিনা আমি জানি না, কারণ তার তো অতীতে পাপ ছিল এবং সে এখনো পাপ করে যাচ্ছে। সুতরাং মানুষ তো তাকে নিজেকে কন্ট্রোল করে রাখার মতো ক্ষমতা তখন আর থাকে না। যে ফ্যাসিবাদের যে সমস্ত প্রতিচিহ্ন, প্রতীক বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার পিতাকে একটা আইকন হিসাবে বাংলাদেশে দেখাতে চায়, যে সে একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, কত কিছু মানে মিথ্যা একটা বয়ান তৈরি করে, একটা আইকনিক ফিগার তৈরি করতে চায়। সেজন্য দেখেন 32 নম্বর ধানমন্ডি বলুন আর শেখ মুজিবের স্ট্যাচুগুলো বলুন, এগুলোকে তো সে আইকনিক ফিগার হিসেবে মনে করে দেশের উপরে মাফিয়াতন্ত্র চালু করেছিল। এবং এই মাফিয়াদের কিন্তু এই পরিণতি হয়। এটাকে আপনি ওই যুক্তি দিয়ে দেখেন, হিটলারের মূর্তি ভাঙা হয়েছে না, হিটলারের প্রতিচিহ্ন সব মুছে ফেলানো হয়েছে না। সাদ্দাম হোসেন যখন পতন ঘটে তখন সাদ্দামের সমস্ত মূর্তিগুলো ভাঙছে না। আপনার ইভেন কমিউনিস্ট আন্দোলনের নেতা স্ট্যালিন যখন পেরেস্ট্রয়িকা এবং আপনার গ্লাসনস্ট আপনার গর্বাচেপ করলো, কর্মসূচি করলো, তখন কি লেনিনের মূর্তি ভাঙা হয়েছে না? এরকম আপনার আইকনিক ফিগাররা যখন দেশদ্রোহে পরিণত হয়, যখন দেশের আপনার মাফিয়াতে পরিণত হয়, তখন জনগণ এটাকে মুছে ফেলতে চায়। এটাকে আপনি কোনো রাজনৈতিক বয়ান দিয়ে বা কোনো যুক্তিসিদ্ধ বয়ান দিয়ে এটাকে সত্য বা মিথ্যা বলতে পারবেন না। এখন যেটা বলছি 6 মাস পরে কেন, এটার পিছনে কোনো পলিটিক্স আছে কিনা, এইটা হয়তো আরও
সময় লাগবে এই সম্বন্ধে প্রকাশ করতে, যে 6 মাস পরে কেন। তবে এখন উত্তর হলো যে যেহেতু এই 6 মাস সে ক্রমাগতভাবে আমাদের বিপ্লবের বিরুদ্ধে পড়ে যাচ্ছে এবং সে তার যে সমস্ত ব্রেন চাইল্ড এখনও আমাদের বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশে রয়ে গেছে, তাদের সাথে কথা বলে যাচ্ছে, যোগাযোগ রক্ষা করে যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র ভারত তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এইসব বিষয়ে আমার একটা জিনিস মনে হয় যে এটার পিছনে কি ঘটনা আছে, যে তার বিরুদ্ধে তার এই সমস্ত প্রতিচিহ্নগুলো যখন মানুষ মুছে ফেলতে চায়, তখন কি তাকে ভ্যান্ডালিজম আখ্যায়িত করে বাংলাদেশের সুনামকে, যে বাংলাদেশে এখনো তাণ্ডব চলছে, এরকম কোনো কিছু বয়ান পৃথিবীর বুকে দাঁড় করাতে চায় ভারত? এটা একটা প্রশ্ন। অথবা এই সমস্ত প্রতিচিহ্ন মুছে ফেলানোর ফলে শেখ হাসিনা নতুন করে কোনো সিম্প্যাথি আপনার গ্রো করবার জন্য বা সিম্প্যাথি ক্যাশ করবার কোনো অপচেষ্টা চালাচ্ছে কিনা। তবে যে যাই বলুক না কেন, সবচেয়ে বড় জিনিস হলো আপনি কতদিন এই ফ্যাসিবাদের প্রতিচিহ্নকে মুছে ফেলে ফ্যাসিবাদকে পরাজিত করবেন। ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অবিলম্বে যদি গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হয় এবং যত শীঘ্রই সম্ভব তাদেরকে সবাইকে যদি বিচারের আওতায় আনা যায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনি এই ফ্যাসিবাদের এই ক্রমশ বকবকানি বন্ধ হবে। এখন এই বিচারিক প্রক্রিয়াটা আপনি আন্তর্জাতিক আদালতের মানবতা বিরোধী অপরাধ আদালত, সেই আদালতে শুধু ফ্যাসিবাদের দোষর না বা ফ্যাসিবাদের নেতাকর্মী না, ফ্যাসিবাদ হিসাবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এই দল এই গণহত্যার সাথে জড়িত, আপনার দেশে মাফিয়া প্রতিষ্ঠার সাথে জড়িত, তাদের এই দলেরও একটা বিচার হওয়া উচিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ নামে যে দলটি রয়েছে, এই দলের অন্য কোনো নামে এই দল অস্তিত্ব প্রকাশ করতে পারে। আওয়ামী লীগ নামে একটা ফ্যাসিবাদ এবং একটি মাফিয়ার আপনার কালিমা তাদের লেগে গেছে এবং সেটা তারা অর্জন করছে। সুতরাং আমরা যেহেতু মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস, এই জন্য বলছি আওয়ামী লীগ দল হিসাবে বিচার হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবে, এবং যদি এই আওয়ামী লীগ তার রাজনীতি আবারও করতে চায় তো নতুন নামে রাজনীতি সংগঠন করতে দেওয়া উচিত। এটাই আমি জনাব সরওয়ার তুষার, আপনিও কি তাই মনে করেন যে আওয়ামী লীগ নতুন নামে আসা উচিত, বা তারা ফ্যাসিবাদের যে তকমা লাগিয়েছে সে অনুশোচনা বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে বা হয়নি? কি দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রথমত এই ঘটনার জন্য দিল্লি এবং এর দায় সম্পূর্ণভাবে দিল্লি এবং শেখ হাসিনার, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কারণ তারাই এটা ঘটাচ্ছে। এবং মানে আপনি অপরাধ করে আবার যদি বলেন, মানে সগৌরবে বলেন যে আমি অপরাধ করেছি, আমি কিছু করি নাই, তখন জনগণ এই ধরনের ক্ষোভ দেখাবে, এতে আশ্চর্য কিছু নাই। আমি শুধু বলছিলাম যে ভূরাজনৈতিক বাস্তবতায় আপনাকে মনে রাখতে হবে যে এই ফেব্রুয়ারি মাসেই, মানে আমাদের এটা খেয়াল রাখা উচিত যারা অর্গানাইজ করছেন এই ধরনের ক্ষোভের, যে দিল্লি, ওয়াশিংটন এবং তেল আবিবের একটা বৈঠক হওয়ার কথা আছে এই ফেব্রুয়ারি মাসেই, এবং তারা দেখাতে চাচ্ছে, যেটা হেলাল ভাই খুব রাইটলি বলেছেন, যে দিল্লি দেখাতে চাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার এক্সিস্ট করে না, বাংলাদেশে একটা টোটাল অ্যানার্কি চলছে। ফলে ওইখান থেকে, এবং ট্রাম্প পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন কিন্তু এই মাসে। তো এই সমস্ত জিনিস বিবেচনায় এটা আমাদের ভূরাজনৈতিক ইমেজের ক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে, আমি শুধু এটা বলেছি। আর আদারওয়াইজ এই ক্ষোভের জন্য আমি জনগণকে দোষ দিচ্ছি না, এটা দোষ বরং আওয়ামী লীগেরই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেছেন, যেটা হেলাল ভাই বলেছেন, যে আওয়ামী লীগ নামে আসলে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর নাই। ফলে এই দলের বিচার হতে হবে। যদি বিচারটা হতো ঠিকমতো, বা জনগণ যদি দেখতে পেত যে বিচারিক প্রক্রিয়াটা চলমান আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে বিচার হচ্ছে কি হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, সরকারের এই ব্যাপারে কোনো প্রপার ব্রিফিং আমরা পাচ্ছি না। যদি বিচারিক প্রক্রিয়াটা দৃশ্যমান থাকতো, যদি অপরাধীরা, এই যে যারা দেশব্যাপী লিফলেট দিচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত অপরাধীরা, তারা যদি গ্রেফতারের শিকার হতো, তাদেরকে যদি গ্রেফতার করা হতো, তাহলে কিন্তু জনগণের মধ্যে এই ক্ষোভটা তৈরি হতো না। মানুষ দেখতে চাচ্ছে অপরাধীরা শাস্তি পাচ্ছে। এখন যখন পাচ্ছে না, তখন যখন এই ধরনের আবার পাল্টা এসে তারা বক্তব্য দিচ্ছে, তখন জনগণের মধ্যে এই ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে, এবং জনগণ নিজেই একটা ব্যবস্থা করছে, কারণ তাদের মধ্যে তো ওই জুলাইয়ের ওই স্পিরিটটা রয়ে গেছে। এবং শেখ হাসিনা যখন এসে বলছেন যে জুলাই আমি কোনো ভুল করি নাই, তখন কিন্তু তিনি জুলাইকে আবার এসে এখানে জুড়ে দিচ্ছেন। ফলে মানুষ আবারও জুলাইয়ের ওই স্মৃতির মধ্যে চলে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে। তো এটা না ঘটার রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে বিচার শুরু হতে হবে, আর একটা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের, আমি এটা বারবার বলেছি, আজকে হেলাল ভাই বললেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। বিচার হওয়ার পরে এই দলের যারা সমর্থক আছেন, যারা এই দলের যারা অপরাধী না, তারা অন্য কোনো ব্যানারে এসে রাজনীতি করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করার মানে ওই যুগটা শেষ হয়ে গেছে বলে আমি মনে করি, আওয়ামী লীগের যুগ। জি, আমি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, যে এই ঘটনাকে ঘিরে আর কোনো বাড়তি অস্থিতিশীলতা বা
মানে দেশকে অস্থির করার কোনো প্রক্রিয়া আমরা মানে সেই সন্দেহ করেন কিনা বা ষড়যন্ত্র দেখেন কিনা, আমি একটি প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ দেশ এবং এই উস্কানিমূলক বক্তব্যের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। আমরা কথা শুনছিলাম জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে যে এই ধরনের ঘটনা কোনো বাড়তি কোনো অস্থিতিশীলতা আমরা দেখবো কিনা, কি মনে হয় আপনার কাছে? বাড়তি কোনো অস্থিতিশীলতা দেখার আমি কোনো কারণ দেখি না, কারণ যে বিতাড়িত মাফিয়া তার দোসররা এখন বাংলাদেশে রয়ে গেছে, তাদের যদি গ্রেফতার না করা হয়, বিচার না করা হয়, তাহলে কিন্তু অস্থিতিশীলতা এই 6 মাসে যেহেতু আপনি এই ফ্যাসিবাদের বিচার করতে পারেননি, কোনো একজনকে গ্রেফতারও করতে পারেননি, এবং অনেক দেখলাম আমি অনেকে জামিনও পাচ্ছে, অনেকে তো জামিন পাচ্ছে, অথচ 17 বছরের ফ্যাসিবাদ যাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সবাই কিন্তু জামিন পেলেও বিচারে এখনো বিচার থেকে মুক্ত হতে পারছে না, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল। অথচ মাত্র 6 মাসে এই ফ্যাসিবাদের যারা গ্রেফতার হয়েছিল, 2-1 যারা গ্রেফতার, তারা অনেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে জামিন পাচ্ছে। আমরা জানি 500 কতজনকে জামিন দেওয়া হয়েছে। 6 মাস হয়ে গেল, কিন্তু বিচার প্রক্রিয়া আসলে কতটা এগোচ্ছে? এই যে গুম খুন 16 বছর আপনি বিএনপি করেন, ধারাবাহিক প্রক্রিয়া আগে, এটা একদম ফাইনাল ভার্ডিক্ট পেতে আপনাকে সময় লাগবে, এটা একদম ফাইনাল পাবা। কিন্তু গ্রেফতারের যে প্রক্রিয়া, আপনার বিচারের যে প্রক্রিয়া, সেটা শুরু হতে পারে, কিন্তু এটা ফাইনাল ভার্ডিক্ট পেতে আপনাকে অনেক সময় দেরি করে, এটা ঠিক। এখন কথা হলো যে এই যে আপনি বলছেন যে এই যে ফ্যাসিবাদের যে প্রতিচিহ্নগুলো নিশ্চিহ্ন করার ফলে নতুন কোনো অস্থিতিশীলতা শুরু হবে কিনা, সেইটার একটা বক্তব্য হতে পারে যে এই যে শেখ হাসিনা আপনার ভারত থেকে বয়ানগুলো দিচ্ছে এবং ভারতের পরামর্শ মতো বয়ানগুলো দিচ্ছে, সে আসলে বাংলাদেশকে কি করতে চায়? বাংলাদেশকে কি একটা রাজনৈতিক শূন্য করতে চায়, না বাংলাদেশকে অস্থিতিশীল রেখে নতুন কোনো খেলায় মেতে উঠতে চায়? এজন্য আপনার এই যে প্রতিচিহ্ন নিশ্চিহ্ন করার যে ঘটনাগুলো চলছে, তার ফলে যেন নতুন কোনো বয়ান তৈরি না হয় যে বাংলাদেশে আপনার যে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন, যেগুলো খুবই এসেনশিয়াল, এইটার মুখোমুখি কোনো কিছু দাঁড় করিয়ে এই গণতন্ত্র এবং নির্বাচনকে যেন থমকে না দেওয়া হয়, এইভাবে কোনো অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে কিনা। কারণ কি আমরা এর আগে দেখেছি যে গণতন্ত্র এবং নির্বাচনকে মুখোমুখি মানে থমকে দেওয়ার জন্য অনেক কিছু মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সব আলোচনা হচ্ছে। এখন আবার নতুন আরেকটি ইস্যু তৈরি হলো, যদিও এটা ভ্যালিড একটা কারণ, রিজন, এই যে প্রতিচিহ্ন নিশ্চিহ্ন করা, কিন্তু এটাকে আবার বড় করে লিঙ্গারিং করে আমাদের গণতান্ত্রিক ধারাকে যেন আটকানো না হয়। আমাদের যে সামনে যে নির্বাচন হবে, যে রাজনৈতিক শূন্যতা চলছে, সেখানে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, এই মহৎ যে উদ্যোগ, এই উদ্যোগকে যেন কোনোভাবে ব্যাহত না করায়, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ কি আমরা বলেছি যে এই ফ্যাসিবাদের বিচার, এই আপনার রাষ্ট্র মেরামতের যে সংস্কার এবং অন্য যা কিছু প্রয়োজন, সব কিছু কিন্তু সিমালটেনিয়াসলি চলতে পারে, নির্বাচন চলতে পারে, বিচারও চলতে পারে, একটাকে বন্ধ করে আর একটা যেন না চলে। এই জন্য দেখছি নতুন করে যেহেতু বিভিন্ন সময় বয়ান তৈরি করায়, তবে এই যে গতকালকের যে ঘটনা, যে প্রতিচিহ্ন মুছে ফেলার যে আয়োজন, এটা তো জন্য তো সবাই বলবে যে হাসিনার এই বকবকানি এবং ভারতের এই প্রশ্রয়, এবং তারা বাংলাদেশকে আসলে বিশ্বের বুকে কীভাবে পোর্ট্রেট করতে চায়। এজন্য কিন্তু আমাদের সবাইকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সতর্কভাবে পা ফেলতে হবে, যে নতুন করে যেন আমরা রাজনৈতিক শূন্যতা তৈরি না করি বাংলাদেশে। এখনও একটা রাজনৈতিক শূন্যতা চলছে বাংলাদেশে, এটা বেশি দিন চলতে দেওয়া ঠিক হবে না। তাহলে কিন্তু এইরকম ওই ফ্যাসিবাদের দোসর ভারতে পালিয়ে থেকে, এবং আমাদের এই পরিবর্তনকে যেহেতু ভারত ভালোভাবে নেয়নি, তারা আবার নতুন তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেই। সুতরাং একটি যদি রাজনৈতিক সরকার থাকে, তাহলে কিন্তু তার এই সমস্ত মোকাবেলা করতে সুবিধা হয়। ঠিক, আমি আসবো আপনার কাছে আবারও। সরওয়ার তুষার, আপনার কাছে একটু যেতে চাই। আপনি বলছেন যে বিজয়ী শক্তির যে আচরণ, সেই আচরণটি আসলে কেমন হওয়া উচিত? আমরা
বিগত স্বৈরাচারের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার গতি আসলে কতটা দেখেন? বিজয়ী শক্তির আচরণ হবে যে আমরা একটা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন আমরা আমাদের দেশ পুনর্গঠন করব, এবং সেই ক্ষেত্রে যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে মানে ঠিক স্বাভাবিক হয়েছে বলা যাবে না, সুতরাং আমরা দেশের সকল ধরনের মানুষের সকল ধরনের সম্পত্তি পাহারা দেব, এটাই হওয়ার কথা ছিল। এবং সেটা যে হয় নাই তার একটা দায় আমি অবশ্যই সরকার সহ এই যে প্রশাসন এটাকে দেব। কারণ হচ্ছে তারা উপর থেকে চাপিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে। আমরা বারবার বলেছি যে আপনি জনগণকে, আপনার উচিত হচ্ছে জনগণকে এই বিচারিক প্রক্রিয়ায় বা এই সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। সেটা অন্তর্ভুক্ত যে আপনার জেলা প্রশাসক আছে, আপনার বিভিন্ন স্থানীয় প্রশাসন আছে, তার মধ্য দিয়ে জনগণের কাছ থেকে যদি মতামত নেওয়া হয় যে আপনার কী ধরনের পরিবর্তন চান, তখন কিন্তু জনগণ একটা জিনিসে ইনক্লুডেড ফিল করবে। এবং ইনক্লুডেড ফিল করলে তখন যদি কেউ কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তখন জনগণই তাকে ঠেকিয়ে দিবে। বা কেউ যদি ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তখন জনগণ বলবে যে এগুলো এখন করা যাবে না, কারণ আমরা একটা গাঠনিক প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা দেশকে গঠন করছি। এই জিনিসটা মিসিং দেখা যাচ্ছে যে এখনও আমরা মানে এটা না হওয়ার কারণে এবং নানা ধরনের হতাশা তৈরি হওয়ার কারণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই সহ দ্রব্যমূল্যের ব্যাপার, এই সমস্ত থাকার কারণে জনগণ হচ্ছে মানে অনেক সময় মব হয়ে যাচ্ছে আর কি। এই মব থেকে সরে এসে আমাদের উচিত এখন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যে কথাটা আমরা বলেছি, এর মানে হচ্ছে এখন আপনি পতন ঘটিয়েছেন, এখন আপনি দেশকে গঠন করবেন, এবং গঠন করার ক্ষেত্রে বিশেষত তরুণদেরকে এনগেজ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেইটা সরকার করছে না। আর বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে এটা ঠিক যে বিচারিক প্রক্রিয়া একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু সেটা তো দৃশ্যমান হতে হবে যে বিচারটা হচ্ছে, মানে উদ্যোগগুলোকে প্রতিদিন সেটা খবরগুলো জানতে হবে আমাদের, যে কোথায় কি স্টেপসগুলো নিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একদিকে ভুয়া মামলা হচ্ছে অনেক, মানে ভুয়া মামলাগুলো এ নিয়ে অনেক মামলা বাণিজ্য হচ্ছে। আবার যারা প্রকৃত অপরাধী তারা সদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং নানা জায়গায় পুনর্বাসিত হচ্ছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। এবং তারা কোনো কোনো ক্ষেত্রে লিফলেট দিচ্ছে, জনগণকে থ্রেট দিচ্ছে যে তাদেরও দিন আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র শক্তি আছে দেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর আমরা প্রায়, যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে দেখে নেওয়া হবে। এই ঘটনাগুলো চলছে। তো এইটা ঘটতে পারছে কারণ হচ্ছে সরকারের এখানে নিষ্ক্রিয়তা আছে। আবার সরকারের দিকটা আমরা বুঝি যে সরকার নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে তার কাছে তো সেই পুলিশ ফোর্সটা নাই, যে পুলিশ ফোর্স তার হয়ে আসলে কাজ করবে। পুলিশ ফোর্স এখনো আগের মতো সুযোগ পেলেই তারা নানা ধরনের উল্টাপাল্টা কাজ করছে, কখনো কখনো ছাত্রদেরকে সন্ত্রাসী ঘোষণা করছে। 6 মাস কি বেশি সময় না? যে 6 মাস খুব বেশি সময় না, কিন্তু 6 মাস আবার খুব কম সময়ও না। মানে 6 মাস পরে একটা সরকারকে আমরা বলতে পারবো না যে সেই সরকার পারছে না, কারণ আমরা যে কথাটা আমরা অগাস্টের পর সেপ্টেম্বরে বলতে পারতাম এটা এখন বলতে পারবো না। সে কারণে আমি বলছি 6 মাসে সব ঠিক হয়ে যাবে না, কারণ পুরো রাষ্ট্রটা আসলে ভেঙে পড়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু তাই বলে 6 মাসের মধ্যে কিছুই করা যাচ্ছে না। সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি আছে, তাদের এখানে ভূমিকা রাখা উচিত। সারা দেশে যে বিভিন্ন ধরনের যখন মব তৈরি হয় সেই মবগুলোকে যেন তারা প্রশমিত করতে পারে বা কন্টেইন করতে পারে, সেই প্রস্তুতি তাদের থাকা উচিত। পুলিশের দিক থেকে হচ্ছে পুলিশে আমাদের উচিত হচ্ছে, আমাদের দেশে প্রচুর বেকার তরুণ আছে যাদেরকে হচ্ছে আপনার পুলিশে এখন নিয়োগ দেওয়া উচিত, কারণ তাদের নিয়োগ দিলে তারা এই দেশকে রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের জীবন দিয়ে দেবে দরকার পড়লে। তো সেটা করা হচ্ছে না, পুলিশের নিয়োগগুলো দীর্ঘদিতে হচ্ছে। এই সমস্ত সমস্যার মধ্যে আমরা আছি। জনাব আজিজুল বারী হেলাল বললেন যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক শূন্যতা আপনি কতটা দেখেন? এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? না, রাজনৈতিক শূন্যতা আছে আমি এরকম মনে করছি না। আওয়ামী লীগ তো তার পাওয়া উচিত সেটা সে পেয়েছে, মানে সেটা ডিজার্ভ করে। বরং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ছাত্ররা একটা সংগঠিত শক্তি আকারে অ্যাপিয়ার করেছে এবং তারা ঘোষণা দিয়েছে তারা একটা রাজনৈতিক দল করবে। ইন দ্য মিন টাইম বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা বিগত সময়ে অত্যন্ত নিপীড়নের মধ্যে ছিলেন, জুলুমের মধ্যে ছিলেন, তারা রাজনীতি করতে পারতেন না। এখন তারা মাঠে সক্রিয় আছেন, তারাও তাদের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে ছাত্ররা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আসছে। ফলে এখন কিন্তু আমি বলবো যে আগে যেটা ছিল আওয়ামী লীগ আমলে ছিল একটা রাজনৈতিক শূন্যতা, মানে আওয়ামী লীগ শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় ছিল বলে আমরা বলতে পারবো না যে তখন দেশে খুব রাজনীতি ছিল। আমরা দেখতে পেয়েছি এটা 1/11 একটা এক্সটেনশন ছিল। এখন দেশে রাজনীতি আছে এবং দেশে হচ্ছে অনেক সবাই সবার মতো রাজনীতি করতে পারছে। সরকার কি কাউকে বাধা দিচ্ছে? কোনো আপনি যদি কোথাও নামেন একটা রাজনৈতিক দল একটা কর্মসূচি নিয়ে, সরকার কি আপনাকে বাধা দিচ্ছে না। বরং অনেক সময় অনেক অযৌক্তিক দাবি নিয়ে অনেকে নামছে, সেখানেও সরকার গিয়ে গণতান্ত্রিক স্পেসটা খুলে গেছে। সেটি তো এখনো না। রাজনৈতিক সরকার বলতে আপনি যদি বোঝান যে নির্বাচিত সরকার, মানে ভোটের মাধ্যমে সরকার, ভোটের সরকার এখনো আসে নাই, কিন্তু সেটা তো সরকার তো বলেছে যে সংস্কার কার্যক্রম শেষে তারা নির্বাচন দেবে, সেটা তারা 26শে জুনের মধ্যে হবে। এটার জন্য তো আমাদের সময় দিতে হবে, এটা খুব বেশি দিন নাই, 26শে জুনের মধ্যে এটা হবে। ধরা যায় এটা হলো সর্বোচ্চ টাইম, এটা এই বছর ডিসেম্বরেও হতে পারে। এই প্রক্রিয়ার মধ্যে তো আমরা আছি, এমন না যে সরকার এই প্রক্রিয়াটাকে নষ্ট করতে চাচ্ছে, কিংবা আমাদের কাছে এমন কোনো তথ্য আছে যে আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে গণতান্ত্রিক পথে পুরোপুরি এগোতে পারছি। এই অভ্যুত্থানটা ইটসেলফ একটা গণতন্ত্র।
তাই না? মানে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের একটা বিরচিত উত্থান ঘটেছে। এটা গণতন্ত্র না হলে আর কি গণতন্ত্র? আপনার প্রতিষ্ঠানগুলো ছিল এককেন্দ্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী। এখন সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের কাজ চলছে। এটা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া, কিন্তু সর্বশেষ এগুলো শেষ করে আপনাকে যেটা করতে হবে, নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। কিন্তু আমরা অলরেডি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি। আমি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, আপনারাও 31 দফা দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কিছু হয়তো সংস্কার করবেন, সেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কতটা হবে, এই প্রশ্নের উত্তর আমি নিতে চাই একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যার একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে সংস্কার প্রক্রিয়ার কথা, সরকারের পক্ষ থেকে একটি সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এবং সেটি হয়তো হবে, আপনারাও 31 দফা দিয়েছেন, সংস্কার করবেন। রাজনৈতিক সংস্কৃতির আসলে পরিবর্তন কতটা আপনি দেখতে চান, কতটা হবে বলে মনে হয়? রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন গত 57 বছরে প্রচুর হয়েছে, আবারও ভবিষ্যতে হবে এবং এখনো চলমান, সবকিছু চলমান। আপনি যদি একটা সিম্বল করে দেন যে এইটা হলো সংস্কৃতি, সংস্কৃতিটা চলমান প্রক্রিয়া। সংস্কৃতির কোনো ডেফিনেট সংজ্ঞা কেউ দিতে পারছে কিনা আমি জানি না। আমি আপনি কথা বলছি, এটাও সংস্কৃতি। কিন্তু গত 16 বছর কিন্তু বিএনপিকে দমিয়ে রাখা হয়েছে। এইগুলো আমি বলি আগে কথা বলে, তবে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হবে, এটাই বাস্তবতা। এখানে যারাই রাজনীতি, সব যে কোনো সংস্কৃতির পরিবর্তন হবে। সংস্কৃতি পরিবর্তনশীল একটা বিষয়। আমার বক্তব্য হলো যে তুষার ইমান একটা কথা বলেছে, ভালো কথা না কি ধরনের কথা এটা আমার জানা দরকার, যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে মানে কি বাংলাদেশে রাজনীতি আছে? আপনার পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানী কি বলে যে সরকার যে ডেফিনেশন, যে উপাদানগুলো সরকার গঠনে লাগে তার মধ্যে রাজনৈতিক দল একটা উপাদান, তাই না? এবং সরকারও একটি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে। বাংলাদেশে পলিটিক্যাল গভর্নমেন্ট কিছুদিনের জন্য থাকে না। আমাদের দীর্ঘদিনের খাসলতের কারণে আমরা একটা বন্ধ ব্যবস্থা করেছি, যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, অর্থাৎ একটা নিউট্রাল লোক যারা পলিটিক্যাল বিবর্জিত, যদিও পলিটিক্যাল বিবর্জিত কোনো লোক হতে পারে না। অ্যারিস্টটলের থিওরি তারই ভুল হয়ে যায় যে মানুষ মাত্রই রাজনৈতিক একটা সচেতন মানুষ, তাই না? তারপরও আমরা কিছু নিউট্রাল লোক নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করি, যে সরকারের অধীনে আপনার পরবর্তী নির্বাচনটা হবে এবং সে কিছু রুটিন দায়িত্ব করবে, ইমার্জেন্সি দায়িত্ব পালন করবে। এখন যদি আপনি রাজনৈতিক দলগুলো কাজ করছে তার মানে রাজনীতি আছে, এই কথাটা ঠিক না। রাজনীতি যেহেতু সরকার অরাজনৈতিক, অর্থাৎ রাজনৈতিক শূন্যতা ছিল, তাই না? রাজনৈতিক শূন্যতা কখনো যখন সরকারটা অরাজনৈতিক হয়। আপনার আওয়ামী লীগের আমল যে গণতন্ত্র ছিল না, কিন্তু তারপরেও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো এই গণতন্ত্র ছিল না বলে চিৎকার করতো, তাই না? গণতন্ত্র ছিল না বলতে চিৎকার করতো, মিছিল করতো, মিটিং করতো, বাধা পেত, মার খেত, গুম হতো, খুন হতো। সেই গুম খুন মার খাওয়ার সেই সংস্কৃতিটা নেই। এখন সবাই কথা বলে, কিন্তু কার কাছে বলছে? সে তো অরাজনৈতিক। সুতরাং এই অরাজনৈতিক সরকার যদি থাকে, রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয়, তাহলে আমরা অতীতের অনেক প্রেসিডেন্স থেকে দেখতে পাই সেখানে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হয় বা মাফিয়া তৈরি হয়। যেমন 2008 সালে আপনার 2 বছর একটা মাফিয়া ছিল, 2 বছর একটি ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার ছিল অন্যায় অবৈধভাবে, এবং 2 বছর থাকার ফলে বাংলাদেশে কি জন্ম দিয়েছিল? 17 বছরের ফ্যাসিবাদ। আর এই সরকার আপনার গত 6 মাসে এখনো নির্দিষ্ট করে বলতে পারেনি তাদের ক্ষমতার মেয়াদ কতটুকু। এটা কোনো সিদ্ধান্ত হলো? ক্ষমতার মেয়াদ, তাদের মেয়াদ রাজনৈতিকভাবে তারা কতদিন ক্ষমতায় থাকবে। নির্বাচন কবে হবে? 2টো ডেট দিয়েছে, তাই না? 2টো ডেট দিয়েছে, যে ডেটটাকে পলিটিক্যাল পার্টিগুলো ক্রিটিক্স করছে যে অনেক লম্বা সময় দিয়েছেন আপনি, এর আগেই করা যায়। আর যেহেতু আপনি একটা দুর্বল এবং অদক্ষ এবং অনভিজ্ঞতার সরকার, আপনি এত লম্বা সময় নিয়ে ক্ষমতায় থাকলে এদেশে আরো অনেক তর্ক বিতর্ক হচ্ছে। সুতরাং আপনি এখনো আপনার মেয়াদ কতদিন হবে আপনি পরিষ্কার করতে পারেননি। এই জন্য আমরা বলছি যে আপনার প্রত্যেকটা কথা কিন্তু ধোঁয়াশা, অস্পষ্ট। এর ফলে আমরা বলছি যে রাজনৈতিক শূন্যতা চলছে বাংলাদেশে এখন। এই শূন্যতার স্থানেই কিন্তু আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্র ভর করছে। আমরা তো 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং সরকারও তার
14টি কমিশনের 4টা না 5টার কমিশনের কিন্তু রিপোর্ট অলরেডি জমা হয়ে গেছে, 6টার কমিশন অলরেডি জমা হয়ে গেছে। তাহলে এই রিপোর্টগুলো নিয়ে দ্রুত কেন আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে না? কথা হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কমিশনার রিপোর্ট দিবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। কিন্তু দেখেন, মিরাকেলি হোক আর অলৌকিকভাবে বলবো না, মানে উদ্দেশ্যমূলক ভাবে হোক বা যে কোনো কারণেই হোক, আবার সেটা দেরি হয়ে এখন হচ্ছে মধ্য ফেব্রুয়ারিতে বসবো। তো এই যে আপনি তো কোনো জায়গায় স্থির থাকতে পারছেন না আপনার সিদ্ধান্ত। আপনার 6টা সংস্কার কমিশন প্রস্তাব তো দিয়েছে, আমরা 31টা, আমরা মানে আমাদের সমস্ত রাজনৈতিক দল মিলেই দিয়েছি। এইগুলো নিয়ে খুব দ্রুত যদি কোন কোন জায়গায় সংস্কার করে, মানে সিস্টেম চেঞ্জ করে নির্বাচন কমিশনকে স্ট্রেনদেন করে নির্বাচনটা দিতে হতে পারে। নির্বাচন দিতে কি লাগে? কারণ ভোটার লিস্ট হালনাগাদ করা আর ডিলিমিটেশনের একটা সমস্যা, তাই না? এই আপনার আসন ভিত্তিক যে সমস্যাটা রয়েছে, আর ভোটার লিস্ট হালনাগাদ তো হয়েই গেছে। আমি দেখলাম পুরো সারা ইউনিয়নে কাজ চলছে, আর হয়তো 15 দিনের মধ্যে আপনার হয়েই যাবে। প্রথমত সরকার বলছে যে ভোটার লিস্ট হালনাগাদ করতে নাকি 1.5 বছর লাগে, তো 15 দিনও লাগলো না, এই তো কাজ তো হয়েই গেছে। যে এখন তাহলে, এবং নির্বাচন কমিশন বলছে যে আমি রেডি টু হোল্ড এ ন্যাশনাল ইলেকশন। সুতরাং আপনি এখনো বিভিন্ন বাইনারি তুলছেন কেন? সরকার কেন এখনো রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার বা যা কিছু করবেন যে তর্ক বিতর্কটা তুলছেন, এর ফলে কি হচ্ছে? ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢেকে যাচ্ছে এবং ফ্যাসিবাদ বিভিন্ন বয়ান তৈরি করছে। সে বয়ানের ফলে আপনার এই ফ্যাসিবাদের প্রতিচিহ্ন মুছে ফেলা অনেক কিছু কে অনেকভাবে মানুষ সংজ্ঞায়িত করছে, অনেকভাবে সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছে এই পরাজিত ফ্যাসিবাদ সরকারের এই অদক্ষতার ফলে, এই অনভিজ্ঞতার ফলে। সুতরাং আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন, কি করবেন, সব প্রস্তাব জমা দেওয়া আছে, আপনি তারপরও কেন দেরি করছেন? সুতরাং আমরা বলছি যে 32 নম্বর ধানমন্ডিতে কালকে যে ঘটনা এখনো ঘটছে, এইসব ঘটনা কি আপনি নিজে ঘটতে দিচ্ছেন যে যাতে আপনি ক্ষমতার চেয়ারে বেশি দিন বসতে পারেন, ও তার নির্বাচনের বিষয়টা পিছনে চলে গেল, আপনার এইসব নিয়ে আলোচনা হবে? নাকি আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, নাকি আপনি এদের বিচার করলেন না, বা আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না? এই সব কিছু কিন্তু জনগণের কাছে একদিন পরিষ্কার হবে। এই জন্য আমরা বলছি, শেষ কথা কি বলবেন? আমাদের শেষ কথা হলো যে এই সমস্ত বাইনারি না তুলে, নির্বাচনের মুখোমুখি কোনো কিছু দাঁড় না করিয়ে, গণতন্ত্রের মুখোমুখি কিছু না দাঁড় করিয়ে, আমি তো বলছি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল কারণ দেশে বৈষম্য ছিল। বৈষম্য কেন ছিল? গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আপনাকে অতি বিলম্বে ও অনতি বিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের পথে হাঁটতে হবে। জি, ধন্যবাদ। আমি একদম সরার তুষার আপনাকে দিয়ে শেষ করতে চাই। রাজনৈতিক দলগুলো রাজনীতি করলে কি রাজনীতি আছে বলে আপনি মনে করেন কিনা, এই প্রশ্নটি করেছেন আজিজুল বারী হেলাল। এবং আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই যে সংস্কার প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কতটা আমরা দেখতে পারবো আগামীতে? হ্যাঁ, পলিটিক্যাল কালচারের চেঞ্জ হতে হবে এবং রাজনৈতিক দলগুলোর কাউন্সিল নিয়মিত হতে হবে, দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র যাচ্ছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, তাহলে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো? আর একটা দলীয় সরকার ক্ষমতায় থাকলেই রাজনৈতিক মানে আবহ থাকে, আদারওয়াইজ থাকে না, এটা ঠিক না। বরং আপনার দেখতে হবে যে মাঠে রাজনীতি আছে কি। আমি দেখতে পাচ্ছি যে মাঠে অন্য যে কোনো সময় তুলনায় রাজনীতি আছে। আর নির্বাচন নিয়ে যে মানে নির্বাচন নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নেই। নির্বাচন হ্যাঁ, এই যে 111 ঘটে বাংলাদেশে, এবং চাইলেই নির্বাচনের নাম দিয়ে কোনো সরকার এসে এবং লম্বা সময় থাকতে চায়, এটা ঘটতে পারে। কিন্তু বাংলাদেশের সাংবিধানিক ক্ষমতার একটা বিশেষ ধরন আছে, সেই কারণে এটা ঠিক করতে হবে। তখন রাজনীতি ছিল না, তখন তো রাজনীতি ছিল না। এই আপনি কি বলতে চাচ্ছেন 111 আর এই সরকার এক? না, আমি অবশ্যই রাত আর দিন পার্থক্য। এটা গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার। আমরা বারবার বলেছি হ্যাঁ, এটা অনেক দুর্বল সরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু দুর্বল তো হবেই। আপনার সমাজে এই অভ্যুত্থান হওয়ার 5 মাস আগে গণ অভ্যুত্থান শব্দ উচ্চারণ করা যেত না, করলে মানুষ সন্দেহ করতো যে এই মনে নির্বাচন বানচাল করতে চায়। সুতরাং সেই দেশে এরকম দুর্বল সরকারই হবে, আমাদের এটা মেনে নিতে হবে। কিন্তু যেটা টাস্ক, এই টাস্কগুলো সম্পন্ন হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি যে সরকারের দিক থেকে কোনো ধোঁয়াশা নাই। সরকার বলছে চার্টার করছি, রাজনৈতিক দলগুলোর সাথে বসছি, এবং তারা বসবে এবং এই ডিসেম্বরে কিংবা, এবং এটা ইসিও বলেছে, নির্বাচন কমিশনও বলেছে। আচ্ছা, 15 দিনের মধ্যে ভাই যেটা বললেন যে আমি একটু দ্বিমত করতে চাই বিনয়ের সাথে, 15 দিনের মধ্যে ওনারা কি করেছেন জানেন? এই যে মানব জমিনের রিপোর্ট হয়েছে, ওনারা কোনো বাসায় যান নাই, ঘরে বসে এগুলো করেছেন। তাহলে আপনি যদি দেখাতে চান যে আমরা দ্রুত প্রস্তুত, আমি মনে করি না এখনো ইলেকশন কমিশন প্রস্তুত হয়েছে। তাদেরকে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রমাণ করা উচিত যে তারা প্রস্তুত হয়েছে, তারপর আপনি জাতীয় নির্বাচন তো হবেই, ওই ডেডলাইনের মধ্যেই হবে। কিন্তু আগে আপনি পাইলটিং ভিত্তিতে 2-3টা জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দেন, আমরাও দেখি
যে আসলে ইসি কতটুকু সক্ষমতা অনেক রাজনৈতিক দল কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না। সরকার নির্বাচন কিন্তু রাজনৈতিক ইসির দায়িত্ব হলো হোল্ড করা, কিন্তু নির্বাচনটা করে স্থানীয় সরকার। এটা কিন্তু আরেকটা বিতর্ক। জাতীয় নির্বাচন যে প্রেক্ষাপটে হয়, যেভাবে হয়, স্থানীয় সরকার কিন্তু স্থানীয় মন্ত্রণালয় আছে একটা, তারা অনুষ্ঠিত করে। হ্যাঁ, মানে সরকারেরই উচিত। এখন এই স্থানীয় সরকারের কথা বলে স্থানীয় মন্ত্রণালয়, আপনার এখানে অনেক বক্তব্য, পার্টিজানের একটা বিষয় আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়টা কে, যাই হোক স্থানীয় সরকার যদি ধরেও নেই, যেটা আলাদা তর্ক, তবু ইসি প্রস্তুত আছে। ইসির অনেকগুলো জিনিস নিয়ে প্রশ্ন আছে। ইসি তো আগের আইনে আছে, 2022 সালের আইনে। ওই আইন তো বিএনপি নিজে বিরোধিতা করেছিল, যে নির্বাচন কমিশন নিয়োগ যে আইনটা। তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নতুন আইন প্রস্তাব করেছে, সেই আইনটার মধ্যে দিয়ে আবার ইসি পুনর্গঠিত হোক। তারপর সংসদে হবে, আইন পুনর্গঠিত। আমরা তো বিশেষজ্ঞ মতামত দিচ্ছি, তাই না? আমরা রাজনীতিবিদ হলেও কিন্তু এখন এই সরকার চাইলে পারে, এই সরকার কাছে সেই সক্ষমতা আছে যে এসে ইসি পুনর্গঠন বলতে আমি লোক বদলাতে বলছি না, আপনি আইন বদলান, ঠিক আছে? যে সময়ের মধ্যে সে এখতিয়ার নেই, তো ওর তো সে ম্যান্ডেট নেই, যে সময়ের মধ্যে প্রস্তাব করতে পারেন, যে সময়ের অনুমোদন করবে সংসদ। এটা মনে করতে যতই কাজ করুক না কেন, যে সময়ের মধ্যে ইলেকশন সরকার বলেছে সেই সময়ের মধ্যেই হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মানে বেশি বেশি নির্বাচনের কথা বলতে গিয়ে বাকি কাজগুলো যেন আমরা মানে পিছিয়ে না দিই, এটুকু হচ্ছে আমার বক্তব্য। না, এটি তো সব রাজনৈতিক দলই আসলে সংস্কারের কথা বলছে। না, সব রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে না। গতকাল পর্যন্ত বিএনপি তরফ থেকে বলছে সংস্কারের নামে ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে। সংস্কার আমরা চাই, তুমি আমরা সংস্কার, আমরা সংস্কার প্রস্তাব না, অবশ্যই বিএনপি তো 31 দফা আছে, কিন্তু সেই 31 দফাটা আবার হচ্ছে জানুয়ারির আগে 31 দফা, যার অনেকগুলো কমিশন আছে। এরপর যোগ আমরা তো বলছি, এটা তো কোনো যোগ হবে, অবশ্যই যোগ হবে। আমি মনে করি সেটা হওয়া উচিত, আলোচনা হবে। তো আলোচনা হবে, এবং এই কারণে আমি বলছি যে বিএনপির এই সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া উচিত। আমরা বিএনপির কাছে সেটা প্রত্যাশা করি। আর নির্বাচনের ব্যাপারে এটা গ্যারান্টি, যদি যে সময়টা সরকার বলেছে এই সরকারের মধ্যে, এই সময়ের মধ্যে সরকার নির্বাচন না দেয়, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফলে আমরা বেশি বেশি, ওই যে ভাই যেটা বলছেন, আমি একমত, নির্বাচন বনাম সংস্কার করার কোনো দরকার নেই, এটা একদমই অপ্রয়োজনীয়। সংস্কারটা কিভাবে আমরা কতটুকু করবো সেটা নিয়ে আমরা একটা ঐক্যমত্যে আসি, এবং ওই সময়ের মধ্যে নির্বাচনটা যেন দরকার। আলোচনাটা শুরু করা। অসংখ্য ধন্যবাদ জনাব সরওয়ার তুষার এবং আজিজুল বারী হেলাল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।